একটু আগে বললাম হচ্ছে কি প্রোডাক্ট লেআউট, যেটা হচ্ছে প্রোডাক্টের ফিচার গুলোই ডিফাইন করে যে আমার লেআউটটা কি রকম হবে, সেটাই হচ্ছে কি প্রোডাক্ট লেআউট। বাট প্রসেস লেআউটটা কি? প্রসেস লেআউট এটাকে নানান ভাবে মানে ডিফাইন করা হয়। প্রসেস লেআউট বা জব শপ লেআউট, ইন্টারমিটেন্ট লেআউট বা হচ্ছে ফাংশনাল লেআউট, সব সেম, মানে নাম ভিন্ন ভিন্ন বাট এগুলোর সব সেম, মানে হচ্ছে অবজেক্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে সব সেম। তো প্রসেস লেআউটটা কি? এটার মধ্যে একটু ফ্লেক্সিবিলিটি আছে। এর আগেরটা যেটা বললাম যে ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি, তুমি একটা ফ্লেক্সিবিলিটি এটার মধ্যে অ্যাড করতে হইলে হিউজ একটা চেঞ্জ করতে হবে সিস্টেমে। বাট প্রসেস লেআউটে এমন না। প্রসেস লেআউটে কি জবগুলো হচ্ছে তোমার ডিপার্টমেন্টাল ওয়াইজ সেগমেন্টেড। সো তুমি যদি একটা ফ্লেক্সিবিলিটি আনতে চাও শুধুমাত্র সেই পার্টিকুলার পোর্শনে যদি তুমি ফ্লেক্সিবিলিটি আনতে পারো, মানে ওই পার্টিকুলার পোর্শনে তুমি ফ্লেক্সিবিলিটি আনতে পারবে অ্যাকচুয়ালি। দ্যাট ইজ ওয়াই ইটস কল্ড প্রসেস লেআউট। এই যে দেখো এখানে কি, process layouts are designed to process items or provide service that involve a variety of processing requirement। আচ্ছা, আমি যদি তোমার এরকম প্রোডাকশন বলি, এই বিশেষ করে এই মেকানিক্যাল রিলেটেড যে প্রোডাকশন গুলা, ধরো তুমি একটা, তোমার কি নাট বোল্ট প্রোডাকশন করছো? না স্যার, এরকম কিছু হয় নাই তো। আচ্ছা, বোল্ট তো দেখছো, বোল্ট তো বুঝো, নাট আর বোল্টের মধ্যে তো পার্থক্যটা বুঝো। জি স্যার, বুঝি। নাট হচ্ছে ওই যে গোলটা, ঠিক আছে, আর বোল্ট হচ্ছে লম্বা করে যেটা, ওটা। অর্থাৎ এই বোল্টটার মধ্যে কি কি থাকে তোমার মেকানিক্যাল অপারেশন দেখো। এটাকে যদি তুমি একটা বার কল্পনা করো, একটা ফার্স্ট ছিল একটা স্টিল বার ছিল, হ্যাঁ। স্টিল বারের সময় ফার্স্টে এটাকে কি করলো, এটা একটু টার্নিং করলো। টার্নিং করার পর তারপর কি করতে পারলো, এটার মধ্যে একটা গ্রাইন্ডিং করলো। গ্রাইন্ডিং করার পর এটার মধ্যে আরো হচ্ছে মানে ওই মাথাটা রেখে এটার মধ্যে টেপার টার্নিং করলো, বা একটা আরো ডেপথ অফ কাটতে এটা টার্নিং করলো। দেন হচ্ছে কি এটার মধ্যে একটা এই থ্রেড কাটিং করলো, কারণ এটার মধ্যে এক্সটার্নাল একটা থ্রেড থাকে। দেন হচ্ছে তার এজ গুলো চ্যামফারিং করলো। এইসব মেকানিক্যাল প্রোডাকশন গুলো তো জানো, প্রসেস গুলো, মেশিনিং প্রসেস গুলো, এগুলো জানো না? এগুলা মানে চ্যামফারিং কি, টার্নিং কি, গ্রাইন্ডিং কি? জি স্যার, এগুলো করানো। হ্যাঁ। তো এই যে একটার পর একটা অপারেশন হচ্ছে, হ্যাঁ, তো এগুলা সচরাচর ডিপার্টমেন্টাল ওয়াইজ করা হয়। সবার ফার্স্টে ধরো যেটা বললাম টার্নিং, ধরো টার্নিং এর জন্য একটা আলাদা এটা ডিপার্টমেন্ট, এরকম হয়তো ব্যাচে ব্যাচে গেল, ঠিক আছে। তো এখন সাপোজ এটা কিন্তু জাস্ট মেশিন গুলো একটার পর একটা বসানো থাকে না, এটা হচ্ছে যে তোমার ব্যাচ আকারে গেল, যে একটার মধ্যে 100 করে তোমার বোল্টস আছে, এটা ফার্স্টে তোমার লেদ মেশিনে গেল, দেন হচ্ছে মিলিং এ গেল, ওয়েল্ডিং এ গেল, ওই যে ফিগারটার মতো, ঠিক আছে। সবশেষে পেইন্টিং হয়ে অ্যাসেম্বলিতে চলে গেল। এই যে তোমার সেগমেন্ট, প্রত্যেকটা জায়গায় একটা করে বাধা আছে, বাধা থাকলে কি ইন্টারমিডিয়েট প্রসেস বলে। তখন সেটাকে বলতেছি আমরা প্রসেস লেআউট। অর্থাৎ এইটার মধ্যে কি কি প্রসেস ইনক্লুড আছে, ওই প্রসেসটা ডিকটেট করবে তোমার লেআউটটা কিরকম হবে। The variety of job that are processed requires frequent adjustment to equipment. This causes a discontinuous workflow. অর্থাৎ একটা ডিপার্টমেন্ট থেকে যখন তুমি আরেকটা ডিপার্টমেন্টে যাচ্ছ, তখন কি ওয়ার্কফ্লোটা অবস্ট্রাক্ট হচ্ছে। সেই ক্ষেত্রে এটা কি আমরা কি বলতেছি, ইন্টারমিটেন্ট প্রসেসিং বলতেছি। এখানে ওই যে সিমিলার অপারেশন গুলোকে কি একটা গ্রুপিং করা হয় এই লেআউটের মধ্যে। আর ম্যাটেরিয়াল হ্যান্ডলিং এর জন্য স্পেশাল হ্যান্ডলিং ইকুইপমেন্টের দরকার হয় না, এই ধরো যে ফোর্কলিফট, জিপস, টোট বক্স, এগুলো হলেই হয়। দেখো তুমি ধরো যে অনেকগুলো নাটস বা অনেকগুলো হচ্ছে, আমি নাটস মানে বোল্টস দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, এটার উদাহরণ নানান রকম কিছু হতে পারে, যেগুলো এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে নেওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে সচরাচর ফোর্কলিফট গুলো ব্যবহার করা হয়, ট্রাক গুলো ব্যবহার করা হয়। তো ওই যে ম্যানুফ্যাকচারিং এক্সাম্পল অফ এ প্রসেস লেআউট ইজ দ্য মেশিন শপ, ঠিক আছে, হুইচ হ্যাজ এ সেপারেট ডিপার্টমেন্টস ফর মিলিং, গ্রাইন্ডিং, ড্রিলিং এটসেট্রা। এই প্রসেস লেআউটটা মানে বেশি তুমি পাবা হচ্ছে তোমার ইয়েগুলোতে, সার্ভিস অর্গানাইজেশনে। যেমন হচ্ছে তুমি যদি ইয়েতে যাও, হাসপাতালে যাও, ডিপার্টমেন্ট ওয়াইজ ধরো তুমি এই কি বলে এই রক্ত টেস্ট করাবা, হ্যাঁ, এক জায়গায় তুমি ফার্স্টে রিসিপশনে যাচ্ছ, দেন হচ্ছে হয়তো কিছু কিনতে বলবে যে এটা কিনে নিয়ে আসেন, মানে সরকারি গুলোতে আর কি, তুমি কিনে নিয়ে আসো, তারপর তুমি রক্ত দিতে যাও, মানে এরকম সেগমেন্ট ওয়াইজ তুমি যাচ্ছ, ঠিক আছে। বা আমাদের ভার্সিটি যদি চিন্তা করো,
এক এক ডিপার্টমেন্ট এক এক জায়গায়। ধরো এই যে তোমার ক্লাস করতে হচ্ছে ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং এর ক্লাস কি, তুমি ফ্যাব্রিক ইয়েতেই তো যাচ্ছ, কি বলে মানে ফ্যাব্রিকের ল্যাবেই তো যাচ্ছ। আমাদের ল্যাবে তো আর জায়গা নেই, আছে? আমার কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি তো। আচ্ছা, যাই হোক, এই এরকম যদি তোমার ইন্টারমিটেন্ট ফ্লো থাকে প্রোডাকশনের মধ্যে, ওটাকে আমি কি বলতেছি, প্রসেস লেআউট। আচ্ছা, এই এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়লেই বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আসি স্যার। আমরা, হ্যাঁ এখন আসি আমরা কি, ও আচ্ছা কে জন্য বলছো পার্থক্যগুলা, পার্থক্যগুলা তো ধরতে পারছো নাকি প্রোডাক্ট লেআউট আর প্রসেস লেআউটের? জি স্যার, অর্থাৎ বুঝতে পারছি। প্রোডাক্ট লেআউটটা হচ্ছে তোমার এই কন্টিনিউয়াস বা রিপিটেটিং প্রসেসের জন্য ইউজ করা হবে, আর প্রসেস লেআউটটা ইউজ করা হবে কি ইন্টারমিডিয়েট প্রসেসিং এর জন্য, যেটার মধ্যে কি ডিসকন্টিনিউয়াস ওয়ার্কফ্লো আছে। প্রোডাক্ট লেআউটের মধ্যে ফ্লেক্সিবিলিটি কম, আর জব শপ লেআউটের মধ্যে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, ঠিক আছে? ওইখানে হচ্ছে তোমার খুবই হাইলি অটোমেটেড জিনিস মেশিনারিজ ইউজ করা হবে। প্রোডাক্ট লেআউটে প্রসেস লেআউটে কি জেনারেল কাইন্ড বা জেনারেল পারপোজ মেশিন ইউজ করলেই হবে। হুম। আর ধরো প্রোডাক্ট লেআউটে র ম্যাটেরিয়ালস ঢুকবে, লাইনের শেষ হবে, আউটপুটটা বের হবে। বাট প্রসেস লেআউটে কি হবে, ইন্টারমিটেন্টলি আউটপুটটা বের হবে। মানে ধরো যে আউটপুটের 5টা ভাগ, একটা পোর্শন তুমি পাইছো একটা লাইন থেকে বা একটা ডিপার্টমেন্ট থেকে। সো এটা হচ্ছে প্রসেস লেআউট। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়লে এটার কিছু ওই যে তোমার অন্য আরো কিছু পার্থক্য পাবা। যেমন এক্সপার্টিজের দরকার নাই ইয়েতে, কি বলে এই তোমার প্রোডাক্ট লেআউটে, বাট প্রসেস লেআউটে খুবই এক্সপার্টিজের দরকার হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে কি প্রোডাক্ট লেআউট কে মানে লেআউট অফ প্রোডাক্ট, তোমার প্রোডাক্টের যে লেআউটটা বা আমি লাইন লেআউট বা অ্যাসেম্বলি লাইন বা প্রোডাকশন লাইন যেটা বলতেছি, ওটা ঠিক আছে কিনা ওটা মেজার করার ওয়ে হচ্ছে এই লাইন ব্যালেন্সিং। যেটা বললাম এটা তোমাদের খুবই মানে আহ, মানে ভাইভাতে গেলে এটা সবার আগে কোশ্চেন করবে যে লাইন ব্যালেন্সিং কি। না, সবার আগে কোশ্চেন করবে বোটল নেক কি। বুঝতে পারছো? বোটল নেক কি বলতে পারো? স্যার, বোটলনেক হচ্ছে যে কোনো এমপ্লয়ের যদি হচ্ছে স্যার মানে দেরি করে কাজ করে বা অনেক ওর কাছে কাজ জমে থাকে, এটাই হ্যাঁ, বোটলনেক ওইখানে বলেন স্যার। বোটল নেকটা, হ্যাঁ ওইখানে বোটল নেকটা ফর্ম করছে এটা বলা যায়। বাট বোটল নেকটা হচ্ছে কি ধরো মানে সোজা বাংলায় বলি, যেহেতু বোটল ব্যাপারটা আছে। হ্যাঁ, বোটল ওই যে মানে আমি যদি একজন জেনারেল ব্যাকগ্রাউন্ড হই, তাহলে আমার মাথায় আসবে কি, আচ্ছা বোতল, বোতলের মাথা হচ্ছে কি চিকন, পেটটা বড়। অর্থাৎ পেট যত বড়ই হোক, মুখটা যতটুক অতটুকুই পানি বের হবে বোতল থেকে। মানে বুঝতে পারছো? মানে জি হচ্ছে স্যার। তোমার একটা লাইনের মধ্যে অনেকজন অপারেটর আছে বা অনেকগুলো মেশিন আছে বা অনেকগুলো ফ্যাসিলিটি আছে। তো একটা ফ্যাসিলিটি 200টা করে 200 পিস করে করতেছে ঘন্টায়, আরেকটা ফ্যাসিলিটি করতেছে 50 পিস করে ঘন্টায়। আলটিমেটলি লাইনের শেষে এই 50 পিস গিয়েই বের হবে, ওই যে 200 পিস একজন করলো, ঠিক আছে, তার কোনো ইফেক্ট থাকবে না। অর্থাৎ সবচেয়ে স্লোয়েস্ট পার্সনটাই তোমার লাইনের আউটপুটটা ডিফাইন করে দিচ্ছে। অর্থাৎ যেই ইকুইপমেন্ট, যেই মেশিন, যেই ওয়ার্কার, যার আউটপুট রেট পুরো লাইনের আউটপুট রেটটাকে ডিফাইন করে দিচ্ছে, সেটাই হচ্ছে বোটলনেক। বুঝতে পারছো? তো এখানে কি, ইট রেফার্স টু এ ফেনোমেনন হোয়ার দ্য পারফরম্যান্স অর ক্যাপাসিটি অফ এন এন্টায়ার সিস্টেম ইজ লিমিটেড বাই এ সিঙ্গেল অর স্মল নাম্বার অফ কম্পোনেন্টস। মানে যেই মেশিনটা দিয়ে আমার পুরো লাইনের লেআউট মানে পুরো লাইনের আউটপুটটা লিমিট হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে তার বোটলনেক। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো বোটলনেকটা মানে এই বোটলনেকটা ফর্ম করলে মানে যখন আবার কোশ্চেন করবে যে তোমার কিভাবে বোটলনেক সলভ করা যায়, এই বোটলনেক সলভ করার হয়ে হচ্ছে কি লাইন ব্যালেন্সিং। ঠিক আছে? তো এই লাইন ব্যালেন্সিংটা কি, লাইন ব্যালেন্সিং ইজ এ ম্যাথমেটিক্যাল মডেল ইউজফুল ইন ডিটারমাইনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েজ টু গ্রুপ টাস্ক টু বি পারফর্মড এট ইচ ওয়ার্ক স্টেশন। বাট এই সংজ্ঞাটা হচ্ছে তোমার এটার মধ্যে একটু লিমিটেশন আছে, কারণ এখানে টাইমটা নাই। পরেরটা দেখো কি বলছে,
involves selecting the appropriate combination of work tasks to be performed at each workstation so that the work is performed in a feasible sequence and approximately equal amounts of time are required at each workstation. এটার মানে হচ্ছে আমি যেটা বললাম ওই যে একটা তোমার মেশিনে ধরো 50টা করতেছে, ঠিক আছে? আচ্ছা একটা কমন সেন্স বলো যে তোমার মেশিন, নানান রকম মেশিনের তো এই গার্মেন্ট সুইং ফ্লোরে তো নানান রকম মেশিনের দরকার হয়, হ্যাঁ? ধরো একটা সিঙ্গেল নিডল মেশিন, আচ্ছা মেশিন টেশিন এগুলো তো জানো তাই না? জি স্যার। আচ্ছা একটা সিঙ্গেল নিডল মেশিন, বা প্লেন মেশিন আমরা যেগুলোকে বলি, বা লক স্টিচ মেশিন যেগুলোকে বলি, তো লক স্টিচ মেশিন কিন্তু ধরো যে অপারেশন ভেদে মানে বেশি সেলাইতে পারে। আর হচ্ছে যে আমরা বলি হচ্ছে ওয়েস্ট ব্যান্ড সেলানোর জন্য কানসাই মেশিন, মানে এটা হচ্ছে ফ্যাক্টরি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো? তো তোমাদের টেক্সটাইলে হয়তো অবশ্যই এটা একটা নাম আছে, কানসাই মেশিন বলি আমরা ওগুলাকে। তো ওই মেশিনে তো যে অপারেশনটা করা হয়, ঠিক আছে, ওটা ম্যাক্সিমাম হচ্ছে ঘন্টায় তোমার বেল্ট টি শার্টের ক্ষেত্রে হেমটা সেলাই, বা হচ্ছে তোমার এই কি বলে এই প্যান্টের ক্ষেত্রে ওয়েস্ট ব্যান্ড সেলাই, বা হচ্ছে তোমার এই ইয়ের ক্ষেত্রে আন্ডারওয়্যারের ক্ষেত্রে হচ্ছে এই তোমার ফ্রন্টে সিলি দেয় এই ইয়ে দিয়ে, কানসাই মেশিন দিয়ে। তো কানসাই মেশিনের আউটপুট হচ্ছে খুব কম, ধরো ঘন্টায় একটা মেশিন 50 পিস করে। বাট এর আগে ধরো প্যান্টের ক্ষেত্রে যদি আমি হিসাব করি, এর আগে তোমার একটা লক স্টিচ মেশিন থাকলে ওটা ঘন্টায় 120 পিস করে আমার প্রোডাকশন করতেছে। তো 120 পিস করে যখন আমি এই কানসাই মেশিনটাই দিতেছি, সে করতেছে 50 পিস করে। সুতরাং কানসাই মেশিনের এখানে কি হয়ে যাবে, আমার একটা বোটলনেক সৃষ্টি হয়ে যাবে, যেহেতু আমার লক স্টিচ মেশিনটা 100 পিস করে করতেছে। তো আমার এখানে বোটলনেকটা আমি সলভ করার জন্য আমি কি করব, যেহেতু 50 ক্যাপাসিটি কানসাইয়ের, সো আমি আরেকটা মেশিন দিব 50, তাহলে 50 মিলে ক্যাপাসিটি কত হইতেছে 100 হইলে কি আমার আর লাইনে বোটলনেক হচ্ছে না। এই যে তুমি আরেকটা মেশিন এখানে অ্যালোকেট করলা অ্যানালাইসিস করে, এটাই হচ্ছে লাইন ব্যালেন্সিং। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। অথবা তুমি দেখলা যে কানসাই মেশিন 80 পিস করে, তো 80 পিস আর 20 পিস কে তুমি সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা মেশিন দেওয়া ইঞ্জিনিয়ারিং সেন্সে বা ফ্যাক্টরি সেন্সে এটা কখনো সম্ভব না, বা তোমাকে কেউ মেশিন দিবেই না। তখন অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তোমাকে করতে হবে কি, ওইখানে গিয়ে ওয়ার্ক স্টাডি করতে হবে, বুঝতে পারছো? ওয়ার্ক স্টাডি করে দেখতে হবে যে ওকে আমার যেহেতু মেশিন নাই, আমি তার একটা হেল্পার, মানে কানসাই মেশিনে কাজ করার জন্য দেখবো যে হেল্পারের দরকার হয়, কারণ কয়েকটা পোর্শন গাইড দিয়ে একটা পোর্শন যায়, পাশে দিয়ে আরেকটা পোর্শন যায়। তো ওই ক্ষেত্রে যদি একজন হেল্পার দেওয়া যায়, তাহলে ধরো যে প্রোডাকশনটা ওই 80 পিসের জায়গায় 100 পিস হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি করলা তুমি, তুমি ওয়ার্ক স্টাডি করলা বা মেথড স্টাডি করলা। তো এটাও হচ্ছে কি লাইন ব্যালেন্সিং এর একটা ওয়ে, বটলনেক রিমুভ করার জন্য। তো অবজেক্টিভটা কি লাইন ব্যালেন্সিং এর, টু মিনিমাইজ দ্য রিকোয়ার্ড লেবার ইনপুট and facility investment for a given amount of output, and this objective can be sought by either minimizing the number of workstation required to achieve a given cycle time, অথবা কি minimize the cycle time, বা minimize the number of workstation, মানে এই দুটোর মাধ্যমে তুমি কি করতে পারো, ওই মিনিমাইজ করতে পারো লেবার বা ফ্যাসিলিটি। আসলে মানে এটা দেওয়া হচ্ছে তোমার মানে কমন বেসিসে, ঠিক আছে, যে লাইন ব্যালেন্সিং কিভাবে করতে পারো। বাট তোমার লাইন ব্যালেন্সিংটা সবচেয়ে বেশি জরুরি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে সুইং ফ্লোরে বা অ্যাপারেল, তোমরা যেটা বলো অ্যাপারেল প্রোডাকশনে, বুঝতে পারছো? দেন হচ্ছে তোমার ইয়েতেও কিন্তু আছে, কি বলে ওটাকে, তোমার ডাইং এও কিন্তু লাইন আছে, ঠিক আছে, কোনটার পর কোনটা। দেখবা যে স্টেন্টারিং মেশিনের পর আছে হচ্ছে তোমার কি বলে ওইটা, এই মেশিনটার নাম তো ভুলে গেলাম, কম্প্যাক্টিং মেশিন, ঠিক আছে। কম্প্যাক্টিং মেশিনের পরে দেন হচ্ছে ফাইনাল ফিনিশিং, মানে এগুলা প্রোডাকশনের ফ্লোটা যেন ঠিক থাকে এর জন্য এইভাবে দেওয়া হয়। আমি তোমাদেরকে একটা লেআউট মানে লাইন ব্যালেন্সিং এর একটা লেআউট শেয়ার করব, রিশাওয়াত। জি স্যার। হ্যাঁ আমি তোমার একটু আমাকে মনে করাই দিবা, হ্যাঁ, মানে অ্যাপারেল প্রোডাকশনের জন্য মানে ফ্লোরের একটা লেআউট শিট তোমাদেরকে আমি দিব, ওইটা স্টাডি করবা তোমরা সবাই, এটা খুবই কাজে লাগবে তোমার
জব লাইফে মোটামুটি মোরলেস সেম ম্যাক্সিমাম ফ্যাক্টরিতেই আই ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে? ওটা আমি তোমাদেরকে যখন লেকচার গুলো দিই তখন দিব, আমাকে মনে করাই দিবা। আর নেক্সট ক্লাসে আমি একটু বোঝানোরও ট্রাই করবো না, ঠিক আছে, যে কিভাবে লাইন ব্যালেন্সটা ওই ক্ষেত্রে করা হয় বা কিভাবে কি একটু আইডিয়া পাবে অ্যাট লিস্ট। আচ্ছা, এই বোটল নেক তো এই দেখো এখানে এই যে ফর্মুলা গুলা দেয়া আছে। সাইকেল টাইম কি, দ্য টাইম বিটুইন দ্য কমপ্লিশন অফ সাকসেসফুল আইটেমস, তারপর হচ্ছে টোটাল প্রসেসিং টাইম, নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, আইডল টাইম। এই যে ফর্মুলা গুলো দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্ক স্টেশন কি, টোটাল প্রসেসিং টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম, ঠিক আছে? তাহলে নাম্বার অফ ওয়ার্ক স্টেশন বা নাম্বার অফ মেশিন তুমি পেয়ে যাবা, দা আইডল টাইম আছে, এগুলো ফর্মুলা দেখলেই বুঝতে পারবা। তো লাইন ব্যালেন্সিং এর প্রবলেম গুলো এভাবে সলভ করা যায়, ট্রায়াল এন্ড এরর মেথড, হিউরিস্টিক মেথড, লিনিয়ার প্রোগ্রামিং, ডাইনামিক প্রোগ্রামিং। আমরা এখন করব হচ্ছে হিউরিস্টিক মেথডে, মানে সবচেয়ে মান্দাতার আমলের মেথডে এই লাইন ব্যালেন্সিং করার ট্রাই করব। তো ফ্যাক্টরি গুলো তো যেগুলার ইআরপি নাই তারা এই ম্যানুয়ালি করতে হয়। তো তোমাদের বেশিরভাগেরই এই হিউরিস্টিক মেথডই করতে হবে। তো হিউরিস্টিক মেথডের রুল অফ থামটা কি, যে যার প্রসেসিং টাইমটা সবচেয়ে বেশি, ঠিক আছে, ওটা সবার আগে সিলেক্ট করে দেন হচ্ছে কাজ করব। বা যেটার মোস্ট সাকসেসর আছে, সাকসেসর মানে কি, যেটা হচ্ছে সবার আগে যে কাজটা করতে হবে সেটা আমি লাইন শুরু করব। সিলেক্ট দ্য টাস্ক উইথ দ্য মোস্ট সাকসেসর, মানে ধরো সাকসেসর কি বলতে পারি, ধরো যে তুমি পরীক্ষার হলে পরীক্ষা দিবা, তুমি পরীক্ষা দেওয়া হচ্ছে তোমার একটা অপারেশন, তুমি কোশ্চেন না পেলে তুমি পরীক্ষা দিতে পারবা? না স্যার। সো এই কোশ্চেন পাওয়াটা হচ্ছে প্রিসিডেন্স, এবং কোশ্চেন পাওয়ার সাকসেসর হচ্ছে তোমার পরীক্ষা দেওয়া, বুঝতে পারছো? তো যেটার মোস্ট সাকসেসর থাকবে, যে যে কাজটা না করলে পরের গুলা করা যাবে না, সেটা সবার আগে সিলেক্ট করে তোমার লাইন ব্যালেন্সটা করতে হবে। ওকে, জাস্ট এটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। এটা কি দেওয়া আছে, একটা এ প্রোডাকশন লাইন ইজ টু বি এস্টাবলিশড টু প্রোডিউস 300 মডেমস পার ডে, অর্থাৎ প্রোডাকশন কি সারা দিনে কত 300 মডেম, আর অপারেটিং টাইম হচ্ছে 460 মিনিট, মানে হচ্ছে কত প্রায় 7.5 ঘন্টা চলে, তাই না ফ্যাক্টরিটা বা প্রোডাকশন লাইনটা? বুঝতে পারতেছো? জি স্যার। আচ্ছা, যে তোমরা যেন বুঝতে পারো তার জন্য এই যে আমি তোমার হাতে করে দেন হচ্ছে এগুলো অ্যাড করি। আচ্ছা, এখানে ওয়ার্ক টাস্ক আছে কত, ধরো যে একটা অপারেশনে একটা প্রোডাকশন লাইনে ওয়ার্ক টাস্ক আছে বা মেশিন আছে এই 10টা বা 10টা অপারেশন আছে। তো প্রিডিসেসর গুলা কি, অর্থাৎ এ শেষ করার আগে তুমি বি শুরু করতে পারবা না, আবার ই শুরু করার আগে তোমার সি আর ডি শেষ করতে হবে, এফ শুরু করার আগে বি আর ই শেষ করতে হবে, জি শুরু করার আগে মানে জি আর এইচ শুরু করার আগে তোমার এফ টাস্কটা কমপ্লিট হতে হবে। এটা হচ্ছে প্রিডিসেসর। এবং একটা অপারেশনের টাইম কি, এটা টাস্ক টাইম বলতে পারো, বুঝতে পারছো? তো সর্বমোট প্রসেসিং টাইমটা কত, 5.3 মিনিটস। তো দেখো এটাকে প্রিসিডেন্স ডায়াগ্রাম বলে। এটা কি বুঝতে পারতেছো? দেখো সবার আগে দেখো যেগুলো কোনো প্রিডিসেসর নাই আমি ওগুলা দিছি, এ সি ডি, এগুলো কোনো প্রিডিসেসর আছে? নাই স্যার। নাই, এর জন্য দিছি। দেন বিটা শুরু হইতে পারবে যদি এ কমপ্লিট হয়, ধরো এ কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট স্টেজে, দেন হচ্ছে এই যে বি শুরু হয়েছে, দেন কি সি আর ডি যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ই শুরু হবে, এই যে দেখো ই হয়েছে সি আর ডি এর পরে, দেখছো? দেন হচ্ছে এফ জি টা স্যার। শুরু হবে কি বি আর ই শেষ হইলে, এই যে দেখো এফ টা হচ্ছে তারপরে, আর জি আর এইচ শুরু হবে এফ কমপ্লিট হইলে, এই যে জি আর এইচ, আর সবশেষে জি থেকে এই যে আই শুরু হইতে হইলে জিটা শেষ হইতে হবে, যেহেতু জি শেষ আই শুরু হইছে, আর সবশেষে গিয়ে জে। এই যে এই এই যে একটা প্রেজেন্টেশন, এটাকে বলা হচ্ছে প্রেসিডেন্স ডায়াগ্রাম অন অ্যারো মেথড, বুঝতে পারছো? দুই ভাবে আঁকা যায়, একটা হচ্ছে অন অ্যারো মেথড আর একটা হচ্ছে অন নোড মেথড। তো আমরা অ্যারো মেথডটা ফলো করছি। তো এখান থেকে কি তুমি সাইকেল টাইমটা বের করে ফেলতে পারবে না? সাইকেল টাইমটা এই যে দেখো ফর্মুলাটা কি ছিল, সাইকেল টাইমটা ছিল টাইম, সরি, অপারেটিং টাইম পার ডে এন্ড ডিজায়ার আউটপুট পার ডে। অপারেটিং টাইম কত ছিল?
মানে সারাদিনে কতক্ষণ চলবে 460 মিনিট, আর আউটপুট আমার কত 300 মিনিট, তাহলে আমার সাইকেল টাইম কত 1.5 মিনিটস। ঠিক আছে। আর নাম্বার অফ ওয়ার্ক স্টেশনটা কি, এই যে দেখো নাম্বার অফ ওয়ার্ক স্টেশনটা হচ্ছে টোটাল প্রসেসিং টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম। আমার সাইকেল টাইম আসছে 1.5 মিনিট, অর্থাৎ এই যে আমার যে অপারেশন গুলা এগুলা করতে 1.5 মিনিট করে লাগবে। আর তাহলে আমার ওয়ার্ক স্টেশন লাগবে কয়টা, অ্যাটলিস্ট 4টা। বুঝতে পারছো? সাইকেল টাইম ডিভাইডেড বাই প্রসেসিং টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম। ওকে স্যার ডায়াগ্রামটা নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা জি প্রসেস করার পরে জি এর পরে কি এইচ করা লাগবে না, মানে জি থেকে ডাইরেক্ট আই তে চলে যাচ্ছে যে? না, তুমি এইচ না করে তুমি আই করতে পারবা, বাট যে করার জন্য তোমার আবার এইচ করতে হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি। জি স্যার। এখন দেখো তুমি অ্যাসাইন করবা। তো আমার সাইকেল টাইম কত, আমার সাইকেল টাইম হচ্ছে 1.5 মিনিটস। ঠিক আছে। তো দেখো আমার ওয়ার্ক স্টেশন কয়টা, একটু খেয়াল করো। ওয়ার্ক স্টেশন হচ্ছে 4টা। তো সর্বপ্রথম অ্যাভেলেবল কোনটা, যেগুলোর কোনো প্রিডিসেসর নাই, তাই না? অ্যাভেলেবল টাস্ক হচ্ছে এগুলা এসিডি। তো ম্যাক্সিমাম একটা ওয়ার্ক স্টেশনের মধ্যে তোমার সাইকেল টাইম হচ্ছে 1.5 মিনিটস। তো তুমি ট্রাই করার চেষ্টা করবা যেন আমি 1.5 মিনিটস কভার করতে পারি। ঠিক আছে। তো 1.5 মিনিট যদি কভার করতে চাও তাহলে তোমার টাস্ক দুইটা কি কি নিতে হবে। দেখো তুমি যদি এ আর ডি নাও, এ এর প্রসেসিং টাইম বলতে 0.6, তো দেখো 0.6 আর 0.7 মিলে 1.3 হয়, অর্থাৎ আমার সাইকেল টাইমের কিন্তু আরো 1.5 মিনিট মানে 0.2 মিনিট কিন্তু বাকি রয়ে যায়। তো এমন ভাবে তোমার অ্যাসাইন টাস্ক মানে টাস্কগুলো অ্যাসাইন করতে হবে যেন 1.5 টা ফুলফিল করতে পারে। উদ্দেশ্য হচ্ছে যে আইডল টাইমটা যেন সবচেয়ে কম হয়। আমার উদ্দেশ্য এইটাই যে আইডল টাইমটা আমি কমাবো। তো আমি দেখো এখানে সিআরডি যদি নেই তাহলে মোটামুটি সাইকেল টাইমটা মেইনটেইন করে 1.5। ওকে সিআরডি দিয়ে দিছি। সিআরডি যদি আমি দিয়ে দেই, দেখো সিআরডি যদি আমি অ্যাসাইন করে দেই তাহলে কি কি মানে ইয়ে হচ্ছে, মানে কি কি ফ্রি হচ্ছে। সিআরডি দিয়ে দিছি, সো আমি এখন ই করতে পারবো, তাই না? জি স্যার। এ দিছি, এ যদি করতে পারি তাহলে বিও করতে পারবো, বি যদি করতে পারি, ই যদি করতে পারি তাহলে এফও করতে পারবো। তার জন্য এ বি ই এফ এটা হচ্ছে অ্যাভেলেবল টাস্কের মধ্যে আছে। বুঝতে পারছো? মোট কথা যেগুলোকে তুমি ইয়ে করতে পারো আর কি, অ্যাসাইন করতে পারো, এগুলো হচ্ছে অ্যাভেলেবল। এখন তুমি এই চারটার মধ্যে এমন ভাবে 3টা অ্যাসাইন করবা ওই ওয়ার্ক স্টেশনে যেন মোটামুটি 1.5 এর কাছাকাছি যায় টাস্ক টাইমটা। তো এ বি দিলে ওই চারটার মধ্যে কম্বিনেশন করে 1.3 হয়। তো এই ক্ষেত্রে আইডল টাইম কত থাকে, মানে ব্যাপারটা 0.2। হচ্ছে মেশিন এই 3টা প্রসেস কমপ্লিট করে আরো 0.2 মিনিট বসে থাকবে। বুঝতে পারছো? আমাদের কাজ হবে এই আইডল টাইমটা আমি যেন সবচেয়ে কম রাখতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে এই বি তুমি দিয়ে দিছো, এই বি যদি দিয়ে দাও তাহলে কি কি এফ ইয়ে হইলো, এফটা ফ্রি হইলো। এফ যদি ফ্রি হয় তাহলে কি জিএইচ তো ফ্রি, মানে অ্যাভেলেবল আমি বলতেছি। দেন হচ্ছে জিএইচ ফ্রি মানে আই যে আলটিমেটলি ফ্রি, অর্থাৎ অ্যাভেলেবল টাস্কের জায়গায় এখানে তুমি সবগুলাই দিয়ে দিতে পারো, সমস্যা নাই। আমি দিছি এফ জি এইচ আই, তো এইখান থেকে তুমি কোনটা কোনটা দিতে পারবা, এফ জি আর আই। এইচও দিতে পারতা, কিন্তু এইচ দিলে দেখো কি হয়, এইচ দিলে হচ্ছে 0.8 0.5 আর এইচ কত, এইচ আছে হচ্ছে 0.9, 1.5 টা কি করছে এক্সিড করে যায়, হবে না। তোমার সাইকেল টাইম রাখতে হবে 1.5। সো এফ জি আর আই যদি তুমি সিলেক্ট করো তাহলে কি করতে পারবা, 1.5 হবে। আচ্ছা বুঝতে পারতেছো ম্যাথটা? জি স্যার। ওকে সবশেষে কি থাকে, সবশেষে যে কয়টা আছে ওটা লাস্ট ওয়ার্ক স্টেশনে দিয়ে দিতে হবে। তো এখানে দেখো যে মোটামুটি আইডল টাইম থাকে 0.5 মিনিটস, তো সবশেষে তোমার আইডল টাইম থাকতেছে 0.7 মিনিটস। তো 0.7 মিনিট যদি হয় তাহলে দেখো এই যে সবশেষে নিচে এফিসিয়েন্সিটা বের হয়েছে, এফিসিয়েন্সি আছে তোমার 88.33%। আর ব্যালেন্স ডিলে হচ্ছে 1 মাইনাস মানে 100 মাইনাস 88.33, 11.67%। এটা ওই সূত্রগুলো যে আছে ওই সূত্রগুলো বসাইলেই পাবা। তো
তুমি দেখলা কি আমি যদি এভাবে অ্যাসাইন করি লাইনের মধ্যে আমার জিনিসগুলো মানে ওয়ার্ক টাস্ক গুলো, তাহলে আমার এফিসিয়েন্সি আসতেছে 88%। বাট এখন তোমাকে চিন্তা করতে হবে যে আমার এই এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়। এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যে সাইকেল টাইমটা, আমরা সাইকেল টাইম কত নিছি এখানে 1.5 মিনিটস। তো তুমি মনে মনে চিন্তা করলা যে না আমি দেখি আরেকটু প্রোডাকশন বাড়াই, যে 300 পিস মডেম পার ডে, এটা আমার গোল ছিল, দেখি এটাকে আরেকটু বাড়ানো যায় কিনা, সম্ভব কিনা। আমার যে 4টা অ্যাভেলেবল অপারেশন মানে আছে, ওয়ার্ক স্টেশন বাড়াইতে পারবা না তুমি। ওয়ার্ক স্টেশন যে 4টা আছে, এই 4টার মধ্যে আইডল টাইমটা কমাইলাম, প্রোডাকশন কিছু বাড়াইলাম, সেই ক্ষেত্রে আমার সম্ভব কিনা এটা। তো তুমি 300 জায়গায় সাপোজ চিন্তা করলা ওকে আমি 350 আমি প্রোডাকশন করব, সেক্ষেত্রে সাইকেল টাইম হয়ে গেল কত 1.4 মিনিটস। অর্থাৎ আমি এই জায়গায় 1.4 মিনিটস ধরে আমি আমার ইয়েটা আগাবো, কি বলে মানে আমি আমার অ্যানালাইসিসটা করব যে টাস্কটা এই সাইকেল টাইমটা একটু কম ধরে। সাইকেল টাইমটা একটু কম ধরা মানে হচ্ছে আউটপুটটা একটু বেশি হিসেব করা, বুঝতে পারছো? আর দেখো এখানে টোটাল প্রসেসিং টাইম কত ছিল 5.3 মিনিট না? এই যে সবার নিচে টাইম 5.3 মিনিটস। জি স্যার। তো তোমার এমন ভাবে সাইকেল টাইমটা নিতে হবে যেটা সব সময় 5.3 মিনিটস এর উপরে থাকে, বুঝতে পারছো? ধরো তুমি এরকম সাইকেল টাইম নিলা, বললা যে স্যার আমি 1 মিনিট নেই সাইকেল টাইম, দেখি কি হয়। 1 মিনিট সাইকেল টাইম নিলে এটা ভ্যালিড না, বুঝতে পারছো? 1 মিনিট নিলে কত হবে, 4টা ওয়ার্ক স্টেশনে 4 মিনিট। তো তোমার টোটাল প্রসেসিং এর চেয়ে তোমার সাইকেল টাইমই কম, এটা কি ভ্যালিড? ভ্যালিড না। তো সবচেয়ে তোমার চিন্তা করতে হবে যে ওই যে 5.3 প্রসেসিং টাইমের চেয়ে বেশি কিভাবে নেওয়া যায়। তো সাইকেল টাইম যদি 1.4 ধরো, তাহলে 4টা ওয়ার্ক স্টেশনে 4 × 1.4 কত হয় 5.6। তো 5.6 ধরে এবার তুমি মানে 1.4 সাইকেল টাইম ধরে করো, সেম ভাবে অ্যাসাইন করো। দেখো এখন গোল হচ্ছে আগে যেমন 1.5 মিলাইছো, এখন মিলাবা হচ্ছে 1.4। যে দেখো আগে তুমি সি আর ডি অ্যালোকেট করছিলা, এখন অ্যাসাইন করলা কি এ আর সি। তারপর কি অ্যাসাইন করলা, এ বি করছিলা আগের বার, এবার করছো কি ডি বি ই। তাহলে আমার 1.4টা মানে আমি ফুল ইউটিলাইজ করতে পারতেছি আমার 2 নাম্বার মেশিন, বুঝতে পারছো? মানে এটা গোল হচ্ছে আমি আমার ওয়ার্ক স্টেশনটাকে ম্যাক্সিমাম ওয়েতে ইউটিলাইজ করব। দেন এফজিএইচ এর এফজি দিলাম 1.3। এই ক্ষেত্রে কত আমার আইডল টাইম আসতেছে 0.1, আর সবশেষে আমার আইডল টাইম আসতেছে কত 0.2। সব মিলে আইডল টাইম কত 0.3। এই ক্ষেত্রে এফিসিয়েন্সি আসে 94.64%। সুতরাং দেখো তুমি সেম মানে কি বলে তুমি সেম ওয়ার্ক স্টেশন 4টা ওয়ার্ক স্টেশনেই তুমি সেম পরিমাণ টাস্কগুলো অ্যালোকেট করলা, একটার মধ্যে এফিসিয়েন্সি আসলো 88, একটার মধ্যে আসলো 94। ব্যাপারটা ইন্টারেস্টিং না? এই যে তুমি অ্যালোকেট করলা, এই অ্যালোকেটের ব্যাপারটাই হচ্ছে লাইন ব্যালেন্সিং। অ্যাকচুয়ালি তুমি ব্যালেন্স করলা লাইনটা, বুঝতে পারছো? কি শুনতে পারতেছো আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। কি ম্যাথটা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ইজি, এত কঠিন কিন্তু না, এজন্যই কন্টিনিউ করলাম। আর মানে ওইটা কি দেখবা যেটা বললাম যে অ্যাপারেল প্রোডাকশনের ক্ষেত্রে কিরকম হয়? স্যার আজকে অনেক সময় হয়ে গেছে, আরেকদিন দেখান। আচ্ছা, বাট ওটা মাস্ট দেখাবো, ঠিক আছে? ওটা তোমাদের মাস্ট দেখতে হবে। জি স্যার, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই থাকতে নাকি? জি স্যার, ওকে। আচ্ছা, এই বাকিরা কখন আসলো? আমাদের তো মোটামুটি 1.5 ঘন্টা পর্যন্ত বা 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত 15-16 জন ছিল, এখন 21 জন। কালকে সিআর জানাইছিল আজকে ক্লাস হবে না। স্যার থার্ড যেটা লিংক স্যার ওইটাতে মানে জয়েন সিআর সিআর কে সরাসরি দোষ দিও না, ঠিক আছে? না স্যার, মানে গ্রুপে জানানো হয়েছিল এটা স্যার।
আচ্ছা, তাহলে আবার নেক্সট ক্লাসে দেখা হবে, মঙ্গলবার আবার দেখা হবে। জি স্যার, ঠিক আছে। ওকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।